দেখো আজকের ক্লাসে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ইউনিট 1 থেকে প্রথম যে অধ্যায়টা আছে সেট তত্ত্ব, এইটা আমরা এই ক্লাসে শিখব। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে যে সেট তত্ত্ব জিনিসটা কি। দারুণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মূল যেটা সেটা হচ্ছে থিওরি পার্টটা। তোমাকে থিওরি পার্টটা ভালো করে আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলে দেখবে অঙ্ক কিন্তু খুব সহজ লাগবে। ক্লাস শুরু করার আগে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছো যে এই চ্যানেলটায় এরপর থেকে ক্লাস 11, ক্লাস 12 এবং আস্তে আস্তে WBJEE এর জন্য কিন্তু ভিডিও আপলোড করা হবে। ঠিক আছে, এই চ্যানেলেই এরপর থেকে ক্লাস করানো হবে। তাই যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করছি আমাদের সেট তত্ত্বর যে থিওরি পার্ট। তাহলে প্রথমেই আমরা জানবো সেটের সংজ্ঞা, ডেফিনেশন অফ সেট। সেট জিনিসটা কি ভালো করে বুঝে নাও। বস্তু সমূহের সংকলন বা সমষ্টিকেই সেট বলা হয় যখন, দেখো যখন তিনটা যে শর্ত আছে আমাদের। প্রথম শর্ত কি? সংকলনটি সুসংজ্ঞাত হবে, ওয়েল ডিফাইন্ড। 2 নম্বরে বলছে সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হবে, মানে ডিফারেন্ট হবে। আর 3 নম্বর শর্ত সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ হতে হবে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। এই তিনটা শর্ত মেনে চললেই তাকে আমরা বলবো সেট। তাহলে কি বলা হলো? বস্তু সমূহের সংকলন বা সমষ্টিকে আমরা সেট বলবো কখন? যখন এই তিনটা শর্ত মেনে চলবে। এরপর আমরা আসছি যে প্রথম শর্তটার মানেটা কি। এই যে সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড, এই কথাটার মানেটা কি? দেখো যদি আমি তোমাকে বলি কোন একটা গ্রাম, সেই গ্রামটা XYZ যা খুশি হতে পারে, কোন একটা গ্রাম থেকে আমি যদি তোমাকে বলি যে সেই গ্রামের যত লম্বা ছেলে আছে তুমি তাদেরকে ধরে আনো, তাহলে তুমি কি ধরে আনতে পারবে? এরপর আমি যদি তোমাকে একটা কন্ডিশন ওখানে বলে দিই যে যারা 5 ফুট বা তার থেকে বেশি তাদেরকে তুমি ধরে আনো, তখন দেখো তুমি কিন্তু ধরে আনতে পারবে। ওই যে আমি বলে দিচ্ছি যে 5 ফুট বা তার থেকে বেশি। যদি বলা হয় কোন একটা স্কুলে যারা বেটে আছে তাদেরকে তুমি ধরে আনো, তুমি পারবে ধরে আনতে। কিন্তু ওখানে আমি যদি বলে দিই যে যারা 4 ফুট বা তার থেকে কম এই হাইট তাদেরকে তুমি ধরে আনো, তখন তুমি কিন্তু ধরে আনতে পারবে। ওই যে 4 ফুট বা তার থেকে কম যারা হবে তারাই বেটে। তাহলে এই যে একটা ইন্ডিকেট করে দিচ্ছি আমি 5 ফুট বা তার থেকে বেশি বা 4 ফুট তার থেকে কম, তাহলে এই জিনিসটা হচ্ছে সুসংজ্ঞাত। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু থাকতে হবে। 2 নাম্বার কি বলছে? সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হবে, মানে একই জিনিস দুবার ধরে লেখা যাবে না। ঠিক আছে, আমি যদি বলি ধরো আমি লিখছি A B C, আবার যদি C লিখে দিই, এই যে দেখো দুবার C চলে এসছে, এইটা কিন্তু হবে না। ঠিক আছে, প্রত্যেকটা বস্তু কিন্তু আলাদা হতে হবে, তাহলে পরস্পর ভিন্ন হতে হবে। সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ হবে, মানে কি? আমি যদি বলি A তারপর B তারপর C লিখবো, তুমি যদি বলো আমি প্রথমে B লিখবো তারপর C লিখবো তারপর A লিখবো, কোনো অসুবিধা নেই। তাহলে এই পরপর যে লিখতেই হবে এরকম কিন্তু মানে নেই, তুমি আগে পরে যেভাবে খুশি লিখতে পারো। এরপরে এই সেটকে আমরা লিখবো কিভাবে? দেখো সেটকে, ধরো কোন একটা সেট আমি নাম দিচ্ছি A একটা সেট। এই A সেটের মধ্যে ধরো 5টা পদ আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। লিখার পর এইটাকে তোমাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে এই সেটকে আমরা সবসময় কি করব? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই বস্তুগুলোকে রাখবো বা সংখ্যাগুলোকে রাখবো। যেমন তোমরা আগে স্থানাঙ্ক করে এসেছিলে মনে আছে, ফার্স্ট ব্র্যাকেটে রাখতে প্রথমে x তারপর y, সেরকম যখন সেট লিখবো আমরা
এই ব্র্যাকেটটাই হচ্ছে মূল। যদি এখানে কেউ সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটে লিখে দাও তাহলে কিন্তু আর সেট হবে না, মনে থাকবে। তাহলে সেট লিখার সময় সব সময় খেয়াল রাখবে যেটা যেমন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। যদি আমি একটা সেট বলি বি, তাহলে বি একটা সেট, নাম দিচ্ছি। এখানে আমি যদি লিখি এ ই আই ও ইউ, ঠিক আছে, তাহলে পাঁচটা আছে এ ই আই ও ইউ, এইটা হচ্ছে একটা সেট তৈরি হয়ে গেল। কেউ যদি বলে আমি এইটাকে পরপর না লিখে আমি যদি বলি ওয়াই একটা সেট যেখানে থাকবে ই, তারপর এ, তারপর ও, তারপর আই, তারপর ইউ, কোনো অসুবিধা নেই। এই যে বলাই আছে দেখো যে সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ হবে, ঠিক আছে, আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই। আর দুটি বস্তু পরস্পর ভিন্ন হতে হবে। আমি দেখেছি যদি বি আমরা একটা সেট লিখি, এখানে তুমি যদি 1 2 2 4 এইভাবে লিখে দাও তাহলে এইটা কিন্তু আর সেট নয়, কারণ দুইটা দেখো দুবার আছে, বুঝা গেল? তাহলে এইটা কিন্তু আর সেট আমরা বলবো না। তাহলে সেট জিনিসটা ক্লিয়ার হয়েছে। সংকলনটি সুসংগত হতে হবে বা ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মানে কি? ওই একটা মানে থাকতে হবে তোমাকে। আমি যে বললাম যে কোনো একটা গ্রামে যদি তোমাকে বলা হয় যে তুমি সব থেকে যারা লম্বা তাদেরকে ধরে আনো বা সব থেকে বেটে যারা তাদেরকে ধরে আনো, তুমি কিন্তু সেটা ধরে আনতে পারবে না। তোমাকে ওখানে একটা বলে দিতে হবে যে 5 ফুট বা তার থেকে বেশি যারা লম্বা তাদেরকে ধরে আনো, বা 4 ফুট বা তার থেকে কম যে হাইট তাদেরকে তুমি ধরে আনো, তখন তুমি কিন্তু এগুলো ধরে আনতে পারবে, ঠিক আছে? তাহলে ওই যে একটা হাইট আমি ইন্ডিকেট করে দিচ্ছি, ওই জিনিসটাই এখানে বলতে চাইছি, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়েছে সেট জিনিসটা কি। এরপর দেখো এই সেটের কিছু সাইন আছে, দেখবে প্রথমেই তোমাদের অনেক কিন্তু সাইন ওখানে বইতে আছে। তার মধ্যে আমাদের যেগুলো লাগবে আমি বলে দিই, একটা উদাহরণ দিই। এখানে দেখো এই যে বি যে সেটটা আছে, বি যে সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বি সেটের মধ্যে কি কি আছে? এ আছে, ই আছে, আই আছে, ও আছে, ইউ আছে। তাহলে এ হচ্ছে বি সেটের মধ্যে একটা পদ। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ এই যে চিহ্নটা এইটাকে আমরা বলবো বিলংস টু বা অন্তর্গত বি। এ বি সেটের মধ্যে আছে বা এ বি সেটের একটা পদ, তাহলে এ বিলংস টু বি। যদি বলা হয় ও, দেখো ওটা বি সেটের মধ্যে আছে, ও বিলংস টু বি। ক্লিয়ার হয়েছে? একই রকম ভাবে যদি আমরা বলি ইউ, তাহলে ইউ বিলংস টু বি। বুঝা গেল? এখানে দেখো ভি নাই, ভি নাই এখানে। আমি যদি বলি ভি বিলংস টু বি, এটা কি হবে? ভিটা বি এর মধ্যে নাই, তাহলে নাই মানে কি? আমরা কেটে দেবো। যেটা আছে সেটা হচ্ছে বিলংস টু, যেটা নাই তুমি কেটে দাও। তাহলে এই সাইনটা আমাদের কিন্তু সবসময় কাজে লাগবে। তাহলে এই সাইনটাকে আমরা কি বলবো? বিলংস টু বা বাংলায় বলা হয় অন্তর্গত। তাহলে টোটাল সেটের ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যাচ্ছি যে সেটের কিছু প্রপার্টি আছে। প্রথমে সেট সমূহের উপস্থাপনা, প্রেজেন্টেশন অফ সেটস। দেখো সেটকে আমরা সাধারণত দুটা ভাগে ভাগ করব। একটাকে বলা হয় রোস্টার অথবা ছক বন্দীকরণ পদ্ধতি, আরেকটাকে বলা হচ্ছে ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। এই দুটা পদ্ধতি। তাহলে প্রথমে আমরা আসছি এই রোস্টার জিনিসটা কি, রোস্টার পদ্ধতি ভালো করে বুঝে নাও। রোস্টার পদ্ধতি, দেখো আমরা এতক্ষণ ধরে যা কিছু উদাহরণ দিয়ে এসেছি, ধরো এ একটা সেট, এটার মধ্যে 1 2 3 4 এই পদগুলো আছে, 4টা পদ আছে 1 2 3 4। তাহলে এই যে দেখো লেখা আছে ছক বন্দীকরণ, আমরা ছকের সাহায্যে দেখো বন্দি করে দিয়েছি। এইভাবে যখন তুমি উদাহরণ দিবে এই পদ্ধতিটাকে আমরা বলবো কি?
রোস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি। আরো উদাহরণ দিই, বি একটা সেট যার মধ্যে ধরো এ আছে, ই আছে আর ইউ আছে, এই তিনটা আছে, আমরা লিখতেই পারি। তাহলে এইটাও হচ্ছে ছকবন্দীকরণ পদ্ধতি। এরপর ধর্মভিত্তিক পদ্ধতি জিনিসটা কি, আমরা দুটাকে একসঙ্গে দেখি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ধর্মভিত্তিক, দেখো নামটা শুনে কি বুঝতে পারছো বলো তো? ধর্মভিত্তিক পদ্ধতি মানে কি? এখানে একটা ধর্ম থাকবে। ধরো আমি যদি একটা উদাহরণ দিই, যদি আমরা এখানে বলে দিই যে এক্স একটা সেট, এক্স একটা সেট যার মধ্যে যে পদগুলো থাকবে এক্স সাজ দ্যাট এক্স হলো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা দিয়ে আমি বলে দিচ্ছি যে 2 লেস দেন এক্স লেস দেন 4। এখানে দেখো আমি কিন্তু সরাসরি লিখিনি 2 থেকে 4 এর মধ্যে অখণ্ড সংখ্যা কে থাকবে, শুধু 3 আছে, আমি এখানে কিন্তু 3 লিখিনি। এখানে যেমন আমরা সরাসরি লিখে দিচ্ছিলাম, এখানে কিন্তু দেখো একটা ধর্মকে ইন্ডিকেট করেছে, এই যে এক্স, এক্সটা কি, এক্স হচ্ছে অখণ্ড সংখ্যা, তাহলে এখানে অখণ্ড সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে এক্স সেটের মধ্যে থাকবে। আরো উদাহরণ দিই আমি, ধরো যদি আমি বলি বি একটা সেট, নাম দিচ্ছি একটা সেটের নাম, সেটা হচ্ছে বি, দিয়ে আমি বলে দিচ্ছি 1/n, এনটা কি, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। যখন এইভাবে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, দেখো আমি সরাসরি লিখছি নি, ঠিক আছে? তাহলে এন ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়, 1 2 3 এইভাবে চলবে, ঠিক আছে? তাহলে এন এর জায়গায় তুমি যখন 1 বসাবে 1/1, যখন 2 বসাবে 1/2, এইভাবে চলবে, বুঝা গেল? তাহলে এই রকম যে পদ্ধতি, এইটাকে বলা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি, আর এইভাবে তুমি যখন লিখবে সেইটাকে বলা হচ্ছে রোস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি। আরেকটা উদাহরণ দিয়ে দিই আমি, ধরো ওয়াই একটা সেট, এখানে আমি একই রকম ভাবে যদি বলি এক্স, ওয়াই সেটের মধ্যে যে পদগুলো থাকবে, এক্সটা কি, এক্স হলো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা দিয়ে আমি বলে দিচ্ছি ধরো 3 লেস দেন এক্স লেস দেন 4। তাহলে 3 থেকে 4 এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সবাই হচ্ছে কি ওয়াই সেটের পদ, ঠিক আছে? এইভাবে আমি একটা দেখো ধর্মকে ইন্ডিকেট করে দিয়েছি, তাহলে এইটাই হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি, ঠিক আছে? তুমি বলতে পারো এখানে দেখো কতগুলো পদ আছে, আমরা কিন্তু গুনতে পারবো না, অসীম সংখ্যক আছে, কারণ 3 এর পর 4 এর আগে বাস্তব সংখ্যা কে কে আছে, তুমি বলবে আমি 3.1 লিখবো, একটা বাস্তব সংখ্যা। আমি যদি বলি 3.1 লিখার পর আমি বলবো 3.01 লিখবো, বাস্তব সংখ্যা। আবার কেউ বলবে আমি 3.001 লিখবো, বাস্তব সংখ্যা। এইভাবে প্রচুর আছে, ঠিক আছে, অসীম সংখ্যক। তাহলে ধর্মভিত্তিক আর রোস্টার পদ্ধতি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে যাই সসীম ও অসীম সেট জিনিসটা কি। দেখো আগে সংজ্ঞাটা ভালো করে দেখে নাও। যে সেটের পদ সমূহের সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব, অর্থাৎ যে সেটের পদ সমূহের সংখ্যা সসীম তাকে আমরা বলবো সসীম সেট, আর যে সেটের পদ সংখ্যা অসীম তাকে আমরা বলবো অসীম সেট। আমি এই উদাহরণ দিয়ে এসেছি আগে, আমি আবার দিচ্ছি। এ একটা সেট, ঠিক আছে? এই সেটের মধ্যে আমি যদি বলি 1 2 3 4, আমরা এখানে দেখেই বলতে পারছি দেখো 4টা পদ আছে, তাহলে এইটা হচ্ছে সসীম সেট, 4টা পদ, তাহলে এইটা কি সসীম, ঠিক আছে? এরকম যদি আমি বি একটা সেট ধরি, যদি এখানে বলে দিই 1/n, n বিলংস টু n,
মানে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এইটা কি আর সসীম সেট হবে? আমাকে এইটুকু বলো। এখানে তো অসংখ্য আছে, তুমি গুণে শেষ করতে পারবে না। ঠিক আছে, এনটা কি স্বাভাবিক সংখ্যা, এই যে 1, তারপরে 2, 1 থেকে শুরু হয়, এইভাবে চলতেই থাকবে। তাহলে এইটাকে আমরা বলবো কি অসীম। ঠিক আছে, এইটা হচ্ছে অসীম সেট। আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই। সি একটা সেট আমরা ধরে নিচ্ছি, এই সি সেটটাকে আমরা এইভাবে ইন্ডিকেট করে দিচ্ছি যে এক্স, এক্স হলো বাস্তব সংখ্যা, যেটা আমরা আগেও করে এসেছি, দেখো বাস্তব সংখ্যা। দিয়ে আমরা যদি বলে দিই ধরো 5 লেস দেন এক্স লেস দেন 6, তাহলে 5 থেকে 6 মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সবাই সি সেটের পদ। তুমি গুণে শেষ করতে পারবে 5 থেকে 6 মধ্যে। তুমি যদি বলো 5.1, আমি বলবো তার আগে একটা শূন্য বসিয়ে দাও, 5.01। তুমি যদি 5টা শূন্য বসাও তার আগে, আমি বলবো তুমি 10টা বসিয়ে দাও। তাহলে এইভাবে প্রচুর অসংখ্য বাস্তব সংখ্যা তুমি এখানে পাবে। তাহলে এইটা কি, এইটা হচ্ছে একটা অসীম। ঠিক আছে, এইটা হচ্ছে অসীম সেট। তাহলে যাদেরকে তুমি গুনতে পারবে সেটা হচ্ছে সসীম, যাদেরকে গুণে শেষ করতে পারবে না সেটা হচ্ছে অসীম। ক্লিয়ার হয়েছে? চলো, কেমন লাগছে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। নেক্সট, একপদী সেট। আচ্ছা, নামটা শুনে কি বুঝতে পারছো? দেখো, একপদী সেটকে আমরা কোনো সময় যে সিঙ্গেলটন সেটও বলবো। ঠিক আছে, ইংরেজিতে কি বলা হয়? সিঙ্গেলটন সেট। তাহলে নামটা শুনে আমরা এইটুকু বুঝতে পারছি, একপদী মানে হচ্ছে একটাই পদ থাকবে। যে সেটে একটি মাত্র পদ থাকে তাকে কি বলা হয়? একপদী সেট বলা হয়। উদাহরণ দিই, বি একটা সেট, বি সেটের মধ্যে 2 একটা পদ আছে, দেখো একটাই পদ আছে, একপদী সেট। যদি বলি এক্স একটা সেট, তার মধ্যে একটাই পদ আছে, একপদী সেট। যদি আমি ধর্মভিত্তিক পদ্ধতিতে একটা দেখাই, যদি আমি বলি যে ওয়াই একটা সেট, এক্স, এক্সটা কি? এক্স হলো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। দেখো, আমি ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখছি, দিয়ে আমি বলে দিচ্ছি 5 লেস দেন এক্স লেস দেন 7। তাহলে 5 থেকে 7 মধ্যে অখণ্ড সংখ্যা কে আছে? শুধু 6 আছে, একটাই পদ আছে তো, তাহলে ওইটা হয়ে যাচ্ছে একপদী সেট। বুঝা গেল? তাহলে সরাসরি ছকবন্দীকরণ ভাবেও করতে পারো, বা এইভাবেও। এই যে এটা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি, তোমাকে এইভাবে 3-4টা উদাহরণ দিয়ে দিবে, কোনটা একপদী সেট তুমি বার করো। তাহলে এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, তোমাকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তাহলে একপদী সেট ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, শূন্য বা খালি সেট। এই শূন্য বা খালি সেটকে অনেক ভাবে ডাকা হয়। নাল সেট বলা হয়, ভয়েড সেট বলা হয়, এমটি সেট বলা হয়। ঠিক আছে, শূন্য সেট বা খালি সেট। আচ্ছা, সংজ্ঞাটা ভালো করে দেখে নাও, যে নির্দিষ্ট নিয়ম বা ধর্মের উপর ভিত্তি করে সংজ্ঞাত সেটে, সংজ্ঞাত কোনো পদ না থাকলে তাকে শূন্য সেট বলা হয়। ঠিক আছে, শূন্য সেট সাধারণত গ্রিক অক্ষর ফাই দ্বারা অথবা শুধু এরকম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে শূন্য সেটকে আমরা কিভাবে লিখবো? ধরা যাক বি একটা সেট হলে তুমি শুধু এইভাবে রেখে দাও, কারণ দেখো এইটার মধ্যে তুমি যদি এখানে ফাই দিয়ে এরকম করে দাও, তাহলে এইটা তো একটা পদ হয়ে গেল, একপদী সেট হয়ে যাবে। তাহলে এইটা করা যাবে না, হলে তোমাকে এইভাবে রাখতে হবে, অথবা তোমাকে শুধু ফাই বলে দিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা বলতে হবে। তাহলে এইগুলোকে আমরা বলবো শূন্য সেট। উদাহরণ দিচ্ছি আমি আরো, যদি ধর্মভিত্তিক পদ্ধতিতে দেখাই, ধরো সি একটা সেট, দিয়ে আমি বলে দিচ্ছি এক্স একটা পদ। এইটা কেমন? এক্স হলো আমি বলে দিচ্ছি এখানে যে পূর্ণ সংখ্যা।
পূর্ণ সংখ্যা দিয়ে এখানে আমি বলে দিই 2 লেস দেন x লেস দেন 3। তাহলে 2 থেকে 3 মধ্যে তুমি পূর্ণ সংখ্যা পাবে? আমাকে বলো, 2 থেকে 3 মধ্যে কি পূর্ণ সংখ্যা থাকে? পূর্ণ সংখ্যা মানে কি? এই যে সংখ্যা রেখা, এখানে 0 আছে, 1 2 এইভাবে চলছে, বাম দিকে -1 -2 যত আছে, তাহলে এখানে যা দেখতে পাচ্ছ সবই পূর্ণ সংখ্যা, মানে 0 +-1 +-2 এগুলো সব পূর্ণ সংখ্যা। তাহলে 2 থেকে 3 মধ্যে কি কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই। ওই জন্য এইটা হয়ে যাচ্ছে কি একটা শূন্য সেট। ক্লিয়ার? তাহলে শূন্য সেটের উদাহরণ আমি দিয়ে দিলাম। তাহলে শূন্য বা খালি সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট, উপসেট বা সাবসেট। এইটা কিন্তু খুব ভালো করে বুঝবে, এইটার উপর কিন্তু অনেক কিছু দাঁড়িয়ে আছে। এই উপসেট বা সাবসেট জিনিসটা কি? যদি দুটি সেট এ এবং বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, তাহলে বি সেটকে এ সেটের উপসেট অথবা বি সেট এ সেটের অন্তর্ভুক্ত বলা হয়। কি বলতে চাইছে? এ একটা সেট যার মধ্যে আমি ধরে নিচ্ছি 1 2 3 আর 4 এই পদগুলো আছে। বি একটা সেট যার মধ্যে আমি ধরে নিচ্ছি 3 4 এই দুটা পদ আছে। বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে থাকতে হবে। 3 আর 4 দেখো এখানে আছে, তখন আমরা বি সেটটাকে বলবো এ সেটের উপসেট। এইটাকে আমরা কিভাবে লিখবো? বি, এই যে এইটা, এই চিহ্নটা দেবো দিয়ে এ। ঠিক আছে? এখানে দেখো সমান চিহ্নটা কি জন্য হচ্ছে বলতো? আমি তো এইভাবে বলতে পারতাম যে বি, ধরো এখানে আমি লিখছি 3 4 1 2, এইভাবে তো লিখতে পারতাম। তাহলে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে আছে, এই শর্ত আমাদের দেখো ঠিক আছে, এবং এখানে যা পদ আছে এখানেও তাই পদ আছে, ওই জন্য সমান চিহ্নটা এসছে। আমরা আসছি যে সমান সেট জিনিসটা কি, ওই জন্য এখানে সমান চিহ্নটা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? উপসেট। আরো উদাহরণ দিচ্ছি, ধরো এক্স একটা সেট যার মধ্যে এ ই আই ও ইউ এই পদগুলো আছে। ঠিক আছে? ওয়াই একটা সেট যার মধ্যে আমি বলে দিচ্ছি এ আছে ই আছে ইউ আছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী ওয়াই সেটের প্রত্যেকটা পদ এক্স সেটে আছে, দেখো এ ই ইউ এখানে কিন্তু আছে। তাহলে এই ওয়াইটাকে আমরা কি বলবো? এক্স এর উপসেট। ক্লিয়ার হয়েছে? আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো এইভাবে, এইটা যেমন থাকবে তুমি সেইভাবে লিখবে, ব্যাস। ওয়াই এক্স এর উপসেট বা সাবসেট। এরপর এখানে একটা সূত্র আমি তোমাদের বলে রাখি, পরীক্ষাতে কিন্তু আসে, নোট বলে লিখে রাখো, যে কোনো একটা সেটে যদি n সংখ্যক পদ থাকে, কোনো একটা সেটে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে তার উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। সূত্রটা কিন্তু ভালো করে মনে রাখবে, উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, এইটা হচ্ছে সূত্র। চলো এইটার একটু ডিসকাস করা যাক। এই একটা সেট যার মধ্যে ধরো আমি বলছি 1 আর 2 দুটা পদ আছে। ঠিক আছে? তাহলে এখানে দেখো 5 হচ্ছে সবার উপসেট, 5 মনে রাখবে, 5 সবার উপসেট, একটা উপসেট হয়ে গেল। শুধু আমি যদি 1 দিয়ে একটা সেট তৈরি করি তাহলে সেটাও একটা উপসেট, শুধু 1 থাকবে একটা সেটে, তাহলে এখানে আছে তো উপসেট। শুধু 2 দিয়ে একটা উপসেট হবে, আবার এই দুটা মিলে একটা আসবে। মোট কটা এসছে? 1 2 3 4টা।
তাহলে সূত্র কি ছিল, 2 টু দি পাওয়ার n, n এর জায়গায় 2 বসাও, এসছে 4। তাহলে এখানে b একটা সেট, বা আমি যদি ধরি x একটা সেট, এখানে দেখো 5টা পদ আছে, তাহলে উপসেটের সংখ্যা কত হবে বলতো? 2 টু দি পাওয়ার 5 মানে 32টা হবে। যদি 3টা থাকে 2 টু দি পাওয়ার 3 8টা হবে। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট এইটা। কোন সেটে n সংখ্যক পদ থাকলে তার উপসেটের সংখ্যায় কত? সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। কিভাবে হয় সেইটাও আমি কিন্তু দেখে দিয়েছি, মনে রাখবে। চলে যাচ্ছে আমরা পরের পেজে। এই যে দেখো, সমান সেট বা ইকুয়াল সেট জিনিসটা কি? যদি দুটি সেট এ ও বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, এবং এ সেটের প্রত্যেকটি পদ বি সেটেরও পদ, তাহলে এ ও বি সেট দুটিকে সমান সেট বলা হয়। কি বলা হলো? এ একটা সেট যার মধ্যে 1 2 3 তিনটা পদ আছে, বি একটা সেট যার মধ্যে 2 3 1 এই পদগুলো আছে। এরপর সংজ্ঞাটার দিকে দেখো, বলেছে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ। প্রত্যেকটা পদ দেখো এ সেটে আছে, আবার এ সেটের প্রত্যেকটা পদ দেখো বি সেটে আছে। মানে এখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আমরা বলতে পারছি দেখো এ সাবসেট অফ বি, আবার বলতে পারছি বি সাবসেট অফ এ। তখন আমরা বলতে পারবো যে এ আর বি দুটা সেট সমান। বলো কে বুঝলেন? এ সাবসেট অফ বি হবে, আবার বি সাবসেট অফ এ হবে। তখন আমরা বলতে পারবো যে দুটা সেট সমান, এ সমান বি। ক্লিয়ার হয়েছে? এ সেটের প্রত্যেকটা পদ বিতে থাকবে, আবার বি সেটের প্রত্যেকটা পদ এতে থাকবে। তখন আমরা বলতে পারছি এ সমান বি। তাহলে সমান সেট ক্লিয়ার হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে, যথার্থ উপসেট ও অধিসেট। যথার্থ উপসেটকে আমরা বলবো প্রপার সাবসেট, অধিসেটকে আমরা বলবো সুপার সেট। তাহলে দেখো, যদি দুটি সেট এ ও বি এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, এবং এ সেটে কমপক্ষে একটি পদ থাকে যা বি সেটের পদ নয়, তাহলে বি সেট এ সেটের যথার্থ উপসেট, এবং এ সেটকে আমরা কি বলবো? বি সেটের অধিসেট। কি বলা হলো? এ একটা সেট আছে যার মধ্যে 1 2 3 4 চারটা পদ আছে। বি একটা সেট আমি ধরে নিচ্ছি যার মধ্যে ধরো 3 আছে, 4 আছে, আর 2 আছে। এরপর সংজ্ঞাটা পড়ো। বলেছে এখানে দেখো, বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, বি সেটের প্রত্যেকটা পদ এ সেটে আছে, এবং এ সেটে কমপক্ষে একটি পদ থাকে যা বি সেটের পদ নয়। এখানে দেখো এ সেটে যে 1 আছে, এখানে কিন্তু বি সেটে নাই 1 পদটা। দেখতে পেয়েছো? মানে এখানে যে পদগুলো থাকবে তার থেকে অন্তত একটা হলেও এখানে বেশি থাকতে হবে। যেটা মানে এখানে যে এ সেটে পদগুলো আছে সব যদি এখানে রয়ে যায়, তাহলে তো এ সমান বি হয়ে যাবে, সমান সেট হয়ে যাবে। ওই জন্য বলছে যে বি সেটের প্রত্যেকটা পদ এতে থাকতে হবে, এবং এতে কমপক্ষে এমন একটা পদ থাকবে যেটা বি সেটে থাকবে। তখন আমরা বলবো বি কে এর যথার্থ উপসেট। আমরা এটাকে এইভাবে লিখব। সেখানে যেমন সমান চিহ্নটা ছিল, সমানও হতে পারত উপসেটে, এখানে যথার্থ উপসেট মানে সমান চিহ্নটা হবে না, মানে ওই সমানটা আসবে না, এ নট ইকুয়াল টু বি, এই সমানটা হবে। বুঝা গেল?
তাহলে এইভাবে আমরা চিহ্নিত করব। আর এই এ সেটটাকে কি বলবো? বি সেটের অধিসেট বলবো এইটাকে। তাহলে এখানে আমাকে বলো, আচ্ছা তোমাদেরকে আরেকটা উদাহরণ আমি দিয়ে দিই, তাহলে আরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এক্স একটা সেট, এ বি সি ডি, চারটা পদ আছে। আচ্ছা ওয়াই একটা সেট, যার মধ্যে আমি যদি বলি এ আছে, সি আছে, ডি আছে। তাহলে দেখো ওয়াই সেটের প্রত্যেকটা পদ এক্স সেটে আছে, এবং এখানে যে বি আছে এটা কিন্তু এখানে নাই, অন্ততপক্ষে একটা দেখো বেশি আছে এখানে, ঠিক আছে? ওই জন্য ওয়াই কে আমরা এক্স এর কি বলবো? যথার্থ উপসেট। ক্লিয়ার হয়েছে? সমান কিন্তু হবে, এটা মাথায় রাখবে। তাহলে আমাকে বলো, আমি যখন উপসেট বলেছিলাম যে একটা সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে উপসেটের সংখ্যা হয় কত? 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে কত হবে বলতো? যথার্থ উপসেটের সংখ্যা কত হবে আমাকে বলো? তাহলে এখানে নোট বলে আমি একটু লিখে রাখছি, পরীক্ষাতে কিন্তু আসে। তাহলে এখানে সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, একটা কম হয়ে যাবে -1। একটা কম কি জন্য? ওই যে সমানটা হবে না। দেখো এখানে এ সেটে আমি ধরছি সি একটা সেট 1 আর 2, একবার ছোট উদাহরণ একটা দিচ্ছি। তাহলে যথার্থ উপসেটের সংখ্যা কত হবে? 5 আসবে, একটা 5 সবার জন্যই আসবে, শুধু 1 একটা আসবে, শুধু 2 একটা আসবে, আর 1 2 কিন্তু আসবে, তাহলে সমান হয়ে যাবে। তাহলে সেইটা বাদ দিয়ে দেখো 3টা এসছে, তাহলে সূত্র কি? 2 টু দি পাওয়ার n - 1, n এর জায়গায় 2 বসিয়ে দাও, দুটা আছে, দুটা পদ আছে তো, তাহলে 2 এর স্কয়ার -1, 4 - 1 মানে 3। ক্লিয়ার হয়েছে? এ সেটে 4টা পদ আছে, তাহলে যথার্থ উপসেটের সংখ্যা কত হবে আমাকে বলবে। হোমওয়ার্ক, এ সেটে 4টা পদ আছে, যথার্থ উপসেটের সংখ্যা কত হবে? হোমওয়ার্ক থাকলো, আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে উপসেট, যথার্থ উপসেট সব হয়ে গেল। নেক্সট আমরা আসছি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। দেখো ইউনিভার্সাল সেটকে আমরা সাধারণত ইউ অথবা এস বলে চিহ্নিত করব, ইউ অথবা এস দ্বারা এখানে চিহ্নিত করব। সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক মানে কি? বড়, ইউনিভার্সাল বড় একটা। তাহলে ধরা যাক সার্বিক সেট এস, আমি এখানে কিছু সংখ্যা লিখছি 1 2 3 4 5 6 এগুলো লিখে দিয়েছি আমি। এরপর আমি এখানে লিখছি এ, ধরো 1 2 3, এতে 3টা পদ আছে। বিতে ধরা যাক আমি লিখছি 3 4, আরেকটা ধরছি সি, আমি ধরছি সেখানে 5 আছে 6 আছে, এই পদগুলো আছে। ঠিক আছে, এ বি সি 3টা সেট আমি লিখেছি যার মধ্যে এই পদগুলো আছে। দেখো এই যে ছোট ছোট যে সেটগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সেটের মধ্যে যা সংখ্যা তুমি দেখতে পাচ্ছ এই সব কিন্তু দেখো এই এস সেটের মধ্যে আছে, মানে এই সেটেরই যত পদ আছে এখানে কিন্তু আছে। পেয়েছো দেখতে? 1 2 3 4 5 6 এই যে সংখ্যা আছে সব কিন্তু এখানে আছে, এই সেট থেকেই এইভাবে এসছে। তাহলে আমরা এই যে ছোট ছোট সেট মিলে যখন একটা বড় সেট তৈরি হচ্ছে সেইটাকে আমরা কি বলবো? সার্বিক সেট। ছোট ছোট সেট মিলে বড় সেট তৈরি হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি সার্বিক সেট। তোমরা এইটুকু ভাববে যে আমাদের দেখো অনেক তো ব্যাংক আছে, ব্যাংক ছোট ছোট অনেক ব্যাংক আছে, বিভিন্ন শাখা আছে, ঠিক আছে? সেটা পিএনবি হতে পারে, তারপরে তোমার এসবিআই হতে পারে, ঠিক আছে, এইচডিএফসি হতে পারে। এই সব ব্যাংকের মাথায় কে আছে বলতো? আরবিআই।
আছে তো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এই যে সর্বোচ্চ উপরে বসে আছে এইটাকে আমরা কি বলবো, সার্বিক, সার্বিক সেট। বাকি এখানে শাখা প্রশাখা সব আছে। তাহলে এইগুলো মিলে যে বড়টা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ক্লিয়ার? তাহলে সার্বিক সেট আমাদের হয়ে গেল। নেক্সট সূচক সেট বা পাওয়ার সেট। এইটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলো উপসেটের সঙ্গে, ভালো করে একটু শুনবে। যে সেটের পদ সমূহ একটি প্রদত্ত সেট এ এর সকল উপসেট তাকে প্রদত্ত সেটের সূচক সেট বলা হয়। এটাকে পি অফ এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। মানে কি, এ একটা সেট, এখানে ধরা যাক 1 আর 2 দুটা পদ আছে। ওই একই উদাহরণ আমি দিচ্ছি। তাহলে এ সেটটার উপসেট কি কি হতে পারে? ফাই আসবে, একটা উপসেট হতে পারে। 1 একটা উপসেট হতে পারে। আচ্ছা, 2 একটা হতে পারে। আবার 1 2 মিলে একটা হতে পারে। মোট 4টা আসবে তো, 2 টু দি পাওয়ার n, 2 স্কয়ার মানে 4টা আসবে। তাহলে বলেছে এর সকল উপসেট, এই যে সকল উপসেট, এইগুলোকে আমরা কি বলবো, পি অফ এ। আমরা শুধু এটাকে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট করে দেবো। ক্লিয়ার? এই সকল উপসেটকে মিলে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সূচক সেট। তাহলে এইটুকু বুঝতে পারছো যে এ সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে তার সূচক সেটে কতগুলো পদ থাকবে? সূত্র কি, 2 টু দি পাওয়ার n। এ সেটে যদি দুটা পদ থাকে সূচক সেটে পদ সংখ্যা কত হবে? 4। এ সেটে যদি 3টা পদ থাকে সূচক সেটে কটা পদ থাকবে? 2 এর কিউব মানে 8টা পদ থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে উপসেট আর সূচক সেট যেন গুলিয়ে না যায়। এ সেটের উপসেট দেখো 1ও হতে পারে, 2ও হতে পারে, দুটা মিলেও হতে পারে, 5ও হতে পারে। সূচক সেটে এই সবগুলোকে একসঙ্গে ধরে যেটা হবে সেটাই হচ্ছে সূচক সেট। ক্লিয়ার? মানে যত উপসেট আছে সবকে তুমি একটা ঘরে রেখে দাও, সেটাই হচ্ছে তার সূচক সেট। ক্লিয়ার হয়েছে? উপসেট আর সূচক সেট জিনিসটা কি? তাহলে দুটারই সূত্র কিন্তু একই, 2 টু দি পাওয়ার n। তাহলে সূচক সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানবো। এই দুটা জিনিস কিন্তু ভালো করে একটু মনে রাখবে। 1 নম্বরে কি বলছে, শূন্য সেট যে কোনো সেটের উপসেট। আমরা কিন্তু প্রথমেই বলে এসেছি, ঠিক আছে, নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। 2 নাম্বার হচ্ছে প্রত্যেক সেট তার নিজের উপসেট হবে। প্রত্যেকটা সেট তার নিজের কিন্তু উপসেট হবে। তাহলে এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটস ওন। মনে থাকবে? তাহলে এই দুটা সিদ্ধান্ত ভালো করে মনে রাখবে। এর প্রমাণও আছে, যদি তোমরা চাও তো প্রমাণ আমি করে দিতে পারি, দরকার নাই, শুধু মনে রাখলেই হবে। তাহলে আজকের ক্লাসে আমরা সেট থিওরির অনেক কিছু জিনিস কিন্তু শিখে গেছি। আমরা নেক্সট ক্লাসে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম যেটা আছে সেটা শুরু করব। পরের ক্লাসটা কিন্তু কেউ মিস করবে না, কারণ একটা জিনিস তোমরা মাথায় ঢুকিয়ে নাও, যে এই সেট থিওরি কোনো একটা জিনিস তুমি যদি ছেড়ে চলে যাও বা তোমার ঘাটতি রয়ে যায় তাহলে টোটাল সেটটাই তোমার ঘাটতি রয়ে যাবে। ঠিক আছে? তাহলে পরের ক্লাসটা অবশ্যই তোমাকে দেখতে হবে। আরেকটা কথা, যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর থেকে এই চ্যানেলেই তোমরা ক্লাস 11, ক্লাস 12, WBJEE এই সমস্ত কিছুর ভিডিও পাবে। ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।